হ্যালো স্টুডেন্ট, সাফায়ার কোচিং সেন্টার 2020-তে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে আছি শুভঙ্কর স্যার। তো মাধ্যমিক 2025-এর ভূগোল কোশ্চেনের শর্ট টাইপ এবং ম্যাপ পয়েন্টিংয়ের সমাধান নিয়ে তোমরা কোশ্চেন বের করে যে যার মতো করে একটু মিলিয়ে নাও এবং ভিডিওর শেষে আমাকে কমেন্ট করে জানাও কার কটা সঠিক হয়েছে। তো শুরু করি সময় নষ্ট না করে। প্রথমে দেখো, আমাদের আছে বিভাগ ক। বিভাগ ক। তো তোমরা কিন্তু এমসিকিউতে কেউ কিন্তু ওই প্রশ্ন তুলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে না, বা করণ দেখি। তো প্রথম কোশ্চেন নিই 1.1-এ। এখানে কিন্তু দাগ নাম্বার দেওয়াটা কিন্তু জরুরি এবং দাগ নাম্বারটা যেন সঠিক হয়, কারণ যেহেতু তোমরা কোশ্চেন তুলে অ্যান্সার দিচ্ছ না। প্রথমে আসি, দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোত ডান দিকে বিক্ষিপ্ত হয়, কারণ হচ্ছে কি না, অপশান এ হবে সঠিক অ্যান্সার, হবে অপশান এ। তাহলে এখানে হাইফেন দাও, দিয়ে লিখে রাখো ক, দিয়ে অপশানের যে সঠিক অ্যান্সারটা যেটা আছে সেটা লিখে দাও, পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতি। এবার আসি 1.2 দেওয়া আছে, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, তাকে বলে। এবার অপশানে দেখো, ঘয়ের অপশানটা হবে সঠিক, দেওয়া আছে বান ডাকা, তো এটা হবে সঠিক। তাহলে হবে কোনটা, ঘয়েরটা, বান ডাকা। বোঝা গেল? এবার পরে পেয়ে আসি 1.3। প্রশ্নটা আছে কি, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল। অপশান দেখো, এ পলিথিন, অপশান এ হবে পলিথিন, অর্থাৎ ক পলিথিন। বোঝা গেল? এবারে আসি 1.4 আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল। সঠিক অ্যান্সার হবে অপশান গ, অর্থাৎ অপশান গতে দেখো লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ। এবার আসি 1.5। কোশ্চেন দেওয়া আছে, দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ড্যাশ। অপশান দেখো, ক্ষয়ে ব্রহ্মপুত্র, খ ব্রহ্মপুত্র। দেখো, ভারতের নামচা বারোয়া দিয়ে এটা প্রবেশ করার সময় এই তিনখানা নদী কিন্তু মিলিত হয়েছে। সিকিম নিলাম, এই জায়গাটার নাম হচ্ছে নামচা বারোয়া। এইখানে ব্রহ্মপুত্র প্রবেশ করার সময় এখানে প্রথম নাম ছিল কি দিহং, তারপর দিবং, আর এইখানে মিলিত হওয়ার আগেই একটা নদী মিলিত হয়েছিল, লোহিত নদী। তো এই তিনখানা নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে কি ব্রহ্মপুত্র, অর্থাৎ ভারতে প্রবেশ করার সময় তার নাম হয়েছে কিন্তু ব্রহ্মপুত্র। এবারে আসি 1.6 হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ। দেখো অপশানে ঘ, অপশান ঘতে দেখো কি দেওয়া আছে না, পাইন। সরলবর্গীয় মানে কি, এখানে কিন্তু ডালপালা খুব একটা বেশি থাকবে না, আর গাছগুলো পিরামিডের মতো দেখতে হবে। একমাত্র ভারতের ওই শীতলতম জায়গাগুলোতে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ হিমালয় পর্বত ছাড়া তার কোথাও নেই। তো সেই কারণে এখানে হবে কি, পাইন হচ্ছে হিমালয় পর্বতের একটি সরলবর্গীয় উদ্ভিদ। পরে আসি 1.7। প্রশ্ন দেওয়া আছে, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। আমরা একসঙ্গে মিলেট শস্য হিসেবে চিনি জোয়ার, রাগি, বাজরা।
এই তিনখানাকে একসঙ্গে আমরা বলি কি নিকৃষ্ট দানা শস্য বা মিলেট শস্য। এবার দেখো এই তিনখানার মধ্যে কোনটা দেওয়া আছে না, প্রথমেই তো দেওয়া আছে কয়ে রাগী, তাহলে এখানে অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে ক রাগী। বোঝা গেল রাগী। এবারে আসি 1.8 প্রশ্নটা আছে কি ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় কোথায়? অপশান গয়ে দেখো ঘুষুড়ি, অপশান গ ঘুষুড়ি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে, সুতাকল স্থাপিত হয় এখানে আর কি প্রথম। এবারে আসি 1.9 কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কটি হলো, একদম প্রথমে যা আছে দেখো অপশান এতে NH2, যেটার কিন্তু বর্তমান নাম NH19। ভুলে কিন্তু কেউ অন্যান্য জায়গায় নাম্বার দেবে না, এখানে হবে NH2, যেটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা শেরশাহ সুরি রোড নামে পরিচিত। ঠিক আছে, অবস্থাটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো কলকাতা আমাদের আর দিল্লি এই যে জায়গাটাকে যুক্তকারী যে সড়কপথ সেটাকে বলা হচ্ছে NH2, যেটা হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে পরিচিত ছিল আগে, বর্তমান তার আবার ডাক নাম হয়ে গেছে শেরশাহ সুর রোড। বোঝা গেল। এবারে আসি 1.10 ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে। ও এবারে আসি, দেখো যে 1.9 এর অ্যান্সারটা তাহলে কি হবে? 1.9 এর অ্যান্সার তাহলে হবে কি না অপশান ক তে NH2, ঠিক আছে, NH2। এবারে আসি 1.10 ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে না, এখানে হচ্ছে অপশান খ, অপশান খতে দেখো ইসরো, ISRO। এখানে কিন্তু দেখো প্রথম দেওয়া আছে সার্ভে অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করে, আর এর হচ্ছে সদর দপ্তর দেরাদুনে ছিল। নেটমো যেটা হচ্ছে আমাদের থিমেটিক ম্যাপ প্রকাশ করে, মানে বিষয়ভিত্তিক মানচিত্র প্রকাশ করে, এর কিন্তু সদর দপ্তর হচ্ছে কলকাতাতে। আর পড়ে আছে আমাদের দেখো ইসরো, এটা হচ্ছে আমাদের উপগ্রহ চিত্রের অর্থাৎ রিমোট সেন্সিংয়ের সমস্ত যে চিত্রগুলো সেগুলো প্রকাশ করে, ঠিক আছে। এর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হবে অপশান খয়ে ইসরো, ঠিক আছে। তারপরে আসি 1.11 দেখো যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তরের অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, এখানে দেখো অভিকর্ষ টান বলেছে, মানে তুমি চোখ বন্ধ করে এখানে পুঞ্জিত ক্ষয় দিয়ে দিতে পারো, কারণ অন্যান্য ক্ষয়বহনগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ঘটে, কিন্তু পুঞ্জিত ক্ষয় ঘটে কিন্তু ওই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। তাহলে কিন্তু এখানে অপশান গ হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ পুঞ্জিত ক্ষয়। ক্লিয়ার। পরে আসি 1.12 দেখা যাচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনা, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ক, দেখা যাচ্ছে দেখো মিসিসিপি মিসৌরি। মিসিসিপি মিসৌরি। পরে আসি 1.13 প্রশ্নটা আছে কি ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয়, অপশান সঠিক অ্যান্সার হবে অপশান ঘ, অপশান ঘ কি হবে না হেরিকেন। হেরিকেন। এবার দেখো টাইফুন দেওয়া আছে যেটা হচ্ছে চীন সাগরে, উইলি যেটা হচ্ছে অস্ট্রেলিয়া উপকূলে, এবং টর্নেডো তো তোমাদের USA-তে।
তাহলে সঠিক অ্যান্সার হবে কি অপশান ঘ হেরিকেন। পরে আসি 1.14 প্রশ্নে কী দেওয়া আছে না অধক্ষেপণের একটি উদাহরণ হলো, দেখো শিশির তো হবে না, ও তো মানে জমে যায়, ঘাসের ডগায় জমে যায়। তারপর তো আছে কি স্লিট, অবশ্যই স্লিট হবে, কুয়াশা তো কোনো সময় নয়, ধোঁয়াশাও তো কোনো সময় নয়। অর্থাৎ এখানে অপশান খয়ে স্লিট। শেষ হলো আমাদের এমসিকিউর পার্ট, যেখানে 14খানা তোমাদের দেওয়া আছে এবং 14খানাই তোমাদের করতে হবে। একটু মিলিয়ে নাও কার কটা সঠিক আছে, বা স্ক্রিনশট মেরে নাও, একটু দেখে নাও দিয়ে। পরে আসি বিভাগ খ। বিভাগ খ বলছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখো। টিক চিহ্ন কেউ মারবে না সাধারণত। তো প্রথমে আসি, তাহলে এটা ছিল কি বিভাগ ক্ষয়ের 2-এর দাগে। বিভাগ ক্ষয়ের হচ্ছে 2-এর দাগে। দেখো 2-এর দাগে অনেকগুলো পার্ট আছে, কিন্তু সেই জন্য প্রথম প্রশ্ন হবে না 2.1, ঠিক আছে। আর 2.1.1-এর দেখো 2.1.1 প্রথমটা আছে কি শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়। ভরা কোটাল তো অমাবস্যা আর পূর্ণিমাতে হয়, শুক্ল এবং কৃষ্ণপক্ষের নয়, ঠিক আছে। তাহলে প্রথমটা কি হবে আমাদের, দাগ নাম্বার দিলাম, হাইফেন দিয়ে তুমি বক্স করো এখানে, দিয়ে প্রথমটা হবে কি না, যেহেতু এটা ভুল আছে তাহলে এখানে অশুদ্ধ লিখো, মানে অ লিখো। কোনো সময় TF লিখবে না, কিংবা হচ্ছে ওই টিক চিহ্ন বা ক্রস সাইন দেবে না, যেভাবে বলা হয়েছে সেভাবে ঠিক লিখবে। পরে আসি 2.1.2, দাগ নম্বর যেন সঠিক হয়। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। হ্যাঁ সঠিক তো। তাহলে এখানে দেখো আমাকে আবার হাইপেন দিলাম, বক্স করলাম, দিয়ে যেহেতু এটা শুদ্ধ সে লিখে দাও সু। দেখো সিমেন্ট কারখানা যারা কাজ করে তাদের অ্যাসবেস্টোসিস নামক একটি কিন্তু ওই ফুসফুসের রোগ হয়, তাহলে এটা সঠিক। তারপরে আসি কি 2.1.3, হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেড নামে পরিচিত। বেড তো একটা উর্বর ভূমি, সেখানে কাকর টাকর কিছু নয়, সেটা হচ্ছে পাঞ্জাব সমভূমিতে। তাহলে এটা কিন্তু হবে ফলস, মানে হচ্ছে অশুদ্ধ। অশুদ্ধ। আর এই অঞ্চলটাকে সঠিকভাবে বলা হয় কি ভাবর। এই অঞ্চলটার নাম কিন্তু ভাবর, বেড নয়। পরে আসি 2.1.4, দেওয়া আছে কি ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়। হ্যাঁ অনুপাত স্কেল মানে RF স্কেল। আর প্রত্যেকটা টোপোগ্রাফির মানচিত্রের দেখবে নিচে ঠিক ডান দিকে লেখা আছে, ওই গ্রাফিক্যাল স্কেলে দেওয়া আছে, কিংবা হচ্ছে লেখা আছে তোমার 2 সেমিতে 1 কিমি, ঠিক আছে, কিংবা লেখা আছে এখানে দেওয়া আছে লিনিয়ার স্কেল হিসাবে। তাহলে ওটা অনুপাত স্কেলেও দেওয়া আছে 1:50 সম্ভবত এরকম দেওয়া আছে। তাহলে এটা কিন্তু অনুপাত স্কেলে প্রকাশ করা হয়। তাহলে এটা হবে সঠিক, মানে শুদ্ধ। পেজলটাও পরে দেওয়া আছে 2.1.5, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলোকে প্লায়া বলে। সঠিক অ্যান্সার অবশ্যই প্লায়া বলে। আমরা জানি কি মরু অঞ্চলে ও শুষ্ক নদী খাতগুলোকে কী বলা হয়, প্লায়া। কথাটা সঠিক, তাহলে শুদ্ধ। পরে আসি 2.1.6, 2.1.6 প্রশ্নে কী দেওয়া আছে, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, ওটা মেসোস্ফিয়ারে হয়। তাহলে এটা ভুল অ্যান্সার, তাহলে তোমাকে লিখতে হবে আবার অশুদ্ধ বলে।
পরে আসি 2.1.7। প্রশ্নে কী দেওয়া আছে না ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। এটা সঠিক অ্যান্সার, তাহলে শুদ্ধ হলো। এবারে মিলিয়ে নাও যে দেখো 2.1.1 হচ্ছে অশুদ্ধ, 2.1.2 হচ্ছে শুদ্ধ, 2.1.3 হচ্ছে অশুদ্ধ, 2.1.4 হচ্ছে শুদ্ধ, 2.1.5 হচ্ছে শুদ্ধ, 2.1.6 হচ্ছে অশুদ্ধ, 2.1.7 হচ্ছে শুদ্ধ। মিলে নিয়েছো? চলো পরের পাঠে। আচ্ছা দেখো পরের পাঠে কি দেওয়া আছে, 2.2 দেওয়া আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এবার প্রথমে আসি না 2.2.1 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি? পিক্সেল। পিক্সেল উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে পিক্সেল। এবার আসি 2.2.2তে দেওয়া আছে যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে ড্যাশ বলে। হবে বহির্জাত প্রক্রিয়া। হবে বহির্জাত প্রক্রিয়া। পরে আসি 2.2.3তে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে ড্যাশ বর্জ্য বলে। পারমাণবিক কেন্দ্র থেকে কী ব্যবহার করা হয়? ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলোকে এক কথায় বলা কি? তেজস্ক্রিয় বর্জ্য। তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় বর্জ্য। পরে আসি 2.2.4-এ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত। ধূলিঝড় মানে দেখো আঁধি, ভারতে একটাই তো ধূলিঝড়, আঁধি, যেটা হিন্দি শব্দ আন্ধেরা থেকে এসছে, মানে এত ধূলি বায়ুমণ্ডলে মিশে যায় সূর্যের আলোকেও ঢেকে দেয়, তার জন্য তার নাম হচ্ছে আঁধি। পরে আসি 2.2.5-এ বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। এখানে দেখো কেউ লিখবে ব্যারোমিটার, আবার কেউ লিখবে তার আধুনিক যন্ত্রটার নাম হটিংস ব্যারোমিটার। দুটোর অ্যান্সার কিন্তু ঠিক, দুটো কিন্তু সঠিক অ্যান্সার ধরা হবে। নেক্সট আসি 2.2.6-এ বলছে নদীর দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয়। অ্যান্সার হবে কি না ভাসমান। নদীর দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি, পলি ও কাদা পরিবাহিত হয়। তাহলে অ্যান্সার হবে ভাসমান। অ্যান্সার হবে ভাসমান। পরে আসি 2.2.7 প্রশ্ন দেওয়া আছে চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে ড্যাশ অবস্থান বলে। এটাকে বলা হচ্ছে পেরিজি অবস্থান, মানে সব থেকে কাছে থাকি। দূরে যখন হয় তখন বলা হচ্ছে কি অ্যাপোজি অবস্থান। ঠিক আছে, এটা বলা হচ্ছে কি তাহলে পেরিজি। পেরিজি। তাহলে শেষ হলো আমাদের 2.2 ভাগ থেকে। সেই বিভাগ খ কিন্তু চলবে, এটা হবে 2.3।
বলা হচ্ছে কি একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার প্রথম প্রশ্ন দেখো 2.3.1 বলা হচ্ছে কাশ্মীরে প্রবাহিত বিতস্তা মানে বর্তমান যেটাকে আমরা ঝিলম নামে চিনি নদী কোন নদীর উপনদী? আমরা তো জানি সিন্ধুর 5টা উপনদী, সেই 5টার মধ্যে একটা হচ্ছে এই ঝিলম বা বিতস্তা। তাহলে কার হবে? সিন্ধু। পরে আসি 2.3.2-তে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? ঠিক আছে, ওই তো অনুন্নত তোমার কৃষি পদ্ধতি, যেটাকে স্থানান্তরিত কৃষি পদ্ধতি বলি আমরা, অর্থাৎ ঝুম নামে পরিচিত। ঠিক আছে, এটা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। আমাদের উত্তর পূর্ব ভারতে ঝুম, কোথায় টাঙ্গিয়া, কোথায় কোনাম, এই সমস্ত নামে পরিচিত। তো ভারতে উত্তর পূর্ব ভাগে কি ঝুম নামে পরিচিত। এটাকে আবার স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষিও বলা হয়, অর্থাৎ কাটো ও পোড়াও কৃষি। এক্ষেত্রে কী করা হয়, এই প্রথমবারে জঙ্গলগুলোকে কেটে নেওয়া হয়, দিয়ে সেগুলোকে আগুন ধরে দেওয়া হয়, জঙ্গল পরিষ্কার হয়ে গেল। সেখানে হচ্ছে অনুন্নত পদ্ধতি 3 থেকে 4 বছর চাষ করার পরে যখন আবার অনুকূল হয়ে যায় তখন ফেলে দিয়ে পালিয়ে যায়। কিন্তু মৃত্তিকা যে উন্মুক্ত হয়ে গেল তাতে বৃষ্টির জল পড়ে মৃত্তিকাটাকে অধিক পরিমাণে ক্ষয় করে। হলো, এবারে আসি কি 2.3.3-তে উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? অবভিয়াসলি ধান, কারণ জানো যে পূর্ব উপকূলের কাছেই কিন্তু আমাদের ধানটা বেশি হয়, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা, বাকি জায়গায় খুব একটা বেশি ধান হয় না। ঠিক আছে, তাহলে কী হবে? ধান। তারপরে আছে 2.3.4 বোঝা গেল? দেখা যাচ্ছে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? অ্যান্সার হবে কত না 10 লক্ষ। অ্যান্সার হবে 10 লক্ষ। পরে আসি 2.3.5-এ কোশ্চেন কী দেওয়া আছে না ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 হয় তখন ম্যাট্রিক স্কেলে কত? দেখো এটা বের করার একটা নিয়ম আছে। আমরা জানি কি RF হচ্ছে কি না মানচিত্র দূরত্ব বাই ভূমি দূরত্ব, এটা তার সূত্র। এবারে দেওয়া আছে দেখো মানচিত্র দূরত্ব হচ্ছে 1 সেমি আমাদের দেওয়া আছে, ভূমি দূরত্ব কত দেওয়া আছে না দেওয়া আছে 50,000 সেমি, 50,000 সেমি। এবার দেখো আমাকে এটা কিলোমিটার প্রকাশ করতে হবে, তার মানে কি করব না 1 সেমি বাই 50,000 সেমি ইন্টু 1 লক্ষ। কারণ কি না 1 লক্ষ সেমি ইজিক্যাল টু 1 কিমি। বোঝা গেল? কাটাকাটি করলে কত আসবে? 0.5 কিমি। অর্থাৎ সঠিক অ্যান্সার হবে কি আমাদের 0.5 কিমি। সেই জন্য দেখবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের নিচে যেখানে যে স্টেটমেন্ট স্কেলটা দেওয়া থাকে সেখানে লেখা থাকে 2 সেমি ইজিক্যাল টু 1 কিমি। ভালো করে খেয়াল করে দেখবে লেখা আছে, সেখান থেকে তুমি বুঝে নিতে পারবে। বোঝা গেল? পরে আসি 2.3.6-এ পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে সূক্ষ্ম আকৃতির ভূমিরূপ শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? অ্যান্সার হবে কি পলল শঙ্কু। উত্তর হবে কি পলল শঙ্কু। দেখো আমরা দুটো এখানে ভূমিরূপ জানি, এই ত্রিকোণাকার ভূমিরূপ দুটো জানি, একটা পলল শঙ্কু আর একটা হচ্ছে পলল বেজনী। ঠিক আছে, দেখো পলল শঙ্কু কাকে বলে আর পলল বেজনী কাকে বলে? না পলল শঙ্কু হচ্ছে পর্বত হলো, মালভূমি চললো, সমভূমি। এই পর্বতের পাদদেশে যখন ভূমি সঞ্চয় ঘটে ত্রিকোণাকার ভূমি হবে তখন তাকে বলা হচ্ছে কি শঙ্কু।
আর মালভূমির পাদদেশে যেখানে সঞ্চয় ঘটবে তাকে বলা হচ্ছে ব্যাজনী। ক্লিয়ার? তাহলে তোমাকে বলেছে কি পর্বতের পাদদেশে, তার মানে পলল শঙ্কু হবে। পরে আসি 2.3.7, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? সমবর্ষণ রেখা। যখন হচ্ছে উচ্চতাকে যোগ করা হবে তখন সমোচ্চ রেখা, যখন উষ্ণতাকে যোগ করা হবে সমোষ্ণ রেখা, যখন হচ্ছে তোমাকে বর্ষণগুলোকে যোগ করা হবে তখন সমবর্ষণ রেখা। সমবর্ষণ রেখা। নেক্সট 2.3.8 বলছে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে? অ্যান্সার হবে, দেখো দুটো অ্যান্সার হতে পারে। তুমি লিখতে পারো উত্তর আটলান্টিক ড্রেফট বা উপসাগরীয় স্রোত। তাহলে অ্যান্সার কি হবে না শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? অ্যান্সার হবে কি না উষ্ণ আটলান্টিক ড্রেফট কিংবা উপসাগরীয় স্রোত। দেখো অবস্থানটা একটু, এইখানে রয়েছে আমাদের ব্রিটিশ দ্বীপপুঞ্জগুলো। দেখো মেক্সিকো উপসাগর থেকে উপসাগরীয় স্রোত উৎপন্ন হবে, দিয়ে মাঝ সমুদ্র পর্যন্ত তার নাম হবে কি উপসাগরীয় স্রোত। তার পরের অংশ থেকে নাম নেবে কি উত্তর আটলান্টিক ড্রেফট, দিয়ে চলে যাবে কোথায় না ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছে, মানে ইউরোপের কাছে, যারা আমাদের 200 বছর পরাধীন করে রেখেছিল তাদের কাছে। এবার দেখো এর উচ্চ অক্ষাংশে অবস্থিত, সারা বছর কিন্তু ওই বরফে জমে থাকার কথা ইলিশ মাছের মতন, কিন্তু কী হয়েছে দেখো উষ্ণ উপসাগরের স্রোত গিয়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জের চারদিক দিয়ে এবং বেরিয়ে গেছে। তার কারণে কি হচ্ছে উপকূলে উষ্ণ স্রোত পৌঁছে গেছে, আর বরফ থাকলো না, বরফমুক্ত হয়ে গেল। ঠিক আছে, সেই কারণে বন্দরগুলো হচ্ছে এখানকার বরফমুক্ত অবস্থা থাকে। আর এই স্রোতটাকে তুমি জানো বিশ্বের হচ্ছে সবথেকে দ্রুতগামী স্রোত, বিশ্বের সবথেকে উষ্ণতম স্রোত, এবং এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে ব্যস্ততম সমুদ্রপথ, আন্তর্জাতিক সমুদ্রপথ। বোঝা গেল? শেষ হলো আমাদের না 2.3 এই কোশ্চেনগুলো। মিলে নাও কার কটা সঠিক হয়েছে। পরে আসবো আমরা স্তম্ভ মেলাতে। বিভাগ খ কিন্তু চলছে। পরে আসবো কি না 2.4 বলছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলো মিলিয়ে লেখো। ওই দাগ মারবে না, কোনাকুনি কোনো সময় দাগ দেবে না, সোজাসুজি লিখবে। প্রথম বাম স্তম্ভ দেখো, আর হচ্ছে ডান। এবার আসি প্রথমে না 2.4.1 ডান বামে কি দেওয়া আছে না রাজস্থান, তার সঙ্গে ডান দিকে কোনটা মিলবে না লুনি নদী, রাজস্থানের একমাত্র অন্তর্বাহিনী নদী জানো। ঠিক আছে, ভারতের কয়েকটা অন্তর্বাহিনী নদী আছে, তার মধ্যে একদম প্রধান বলতে পারো এবং আদর্শ বলতে পারো এই লুনিকে। ঠিক আছে, যে সম্বর হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে, তাহলে কি হবে লুনি। পরে আসি 2.4.2তে কি দেওয়া আছে না ভিলাই। ভিলাইকে চেনো, ওই ভারতের সর্ববৃহৎ লৌহ ইস্পাত কারখানা নামে, আর এটা অবস্থান করে আছে ছত্তিশগড়ে। ঠিক আছে, এটা লৌহ ইস্পাত কারখানা। এখানে দেওয়া আছে ডান দিকে কি না লৌহ ইস্পাত শিল্প, তাহলে এখান থেকে লিখে দাও লৌহ শিল্প। এটা কোথায় অবস্থিত না ছত্তিশগড়ে। এবারে আসি 2.4.3তে বলছে কান্ডালা।
অবস্থান কোথায়? এখানে দেওয়া হচ্ছে দেখো করমুক্ত বন্দর। ঠিক আছে, এটা অবস্থান করে আছে গুজরাটে, ওই যে চিমটা অংশের দেখবে ওপরের দিকে অবস্থান করে আছে। পরে আসি 2.4.4 বলেছে লাদাখ। লাদাখ খারদুংলা, এটা ভারতের ওই উচ্চতম গিরিপথ নামে চেন, বর্তমানে মানা পাস হয়ে গেছে আবার। তো শেষ হলো আমাদের বিভাগ খ। এবার মিলিয়ে নাও কার কোনটা সঠিক হয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু পুরো শর্টটাই কমপ্লিট হলো। এবারে কিন্তু আমরা দেখব ম্যাপ পয়েন্টিং। এবার দেখবো ম্যাপ পয়েন্টিং কার কীরকম হয়েছে।